বিয়ের আগে আমি তোমার সাথে বাসর করতে চাই, যাতে করে জানতে পারি তোমার বেড পারফরমেন্স কেমন। তোমার কি এতে কোনো আপত্তি আছে? নিজের হবু স্বামীর মুখে এমন কথা শুনে চমকে উঠল দ্যুতি। গ্রিনায় ব্রুজগুলো আপনা আপনি কুঁচকে এলো। মুখ দিয়ে বের হতে চাইলেও অশ্রাব্য গালি। তবুও সে নিজেকে সামলে নিয়ে ভদ্রতার সাথেই বলল, আমার মনে হয় কি আপনি আমার সাথে মশকরা করছেন, তাই না? কিন্তু এটা কোনো বাজে মশকরা ছিল। দ্রুতির কথা শুনে দাঁত কেলিয়ে হাসলো আরহাম শান্ত। টেবিলে রাখা চাবি ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে দেখে কি তোমার মনে হয় আমি মজার মুডে আছি? আই এম সিরিয়াস। এই পর্যায়ে দ্যুতি আর নিজের রাগ দমিয়ে রাখতে পারল না। নিজের সামনে রাখা প্রাণীবর্তী বোতলে থাকা সমস্ত পানি ছড়ে মারল আরহাম শান্তর দিকে। বিনিময়ে আশ্চর্যজনকভাবে শান্ত কোনো রাগী প্রতিক্রিয়া না দিয়ে সুন্দর করে হাসল। আবারও বলল, আমার প্রস্তাবটা নিয়ে আরেকবার ভেবে দেখতে পারো। দ্যুতি দরজার ভাত ভেঙে যাওয়া এসে চিৎকার করে বলে উঠল, ব্যাস অনেক হয়েছে। শুধুমাত্র আমার ভাইয়া আমার জন্য আপনাকে পাত্র হিসাবে ঠিক করেছে, এজন্য এতক্ষণ আমি চুপচাপ আপনার এসব বাজে কথা সহ্য করেছিলাম। কিন্তু আর না, আমার ধৈর্যের সব সীমা আপনি অতিক্রম করে ফেলেছেন। আমি তো এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি, আমার মাইয়া যে সবসময় আমার জন্য বেস্ট জিনিসটা এনে দিয়েছে, তার চয়েস এতটা বাজে হলো কীভাবে? আপনার মতো নোংরা মানসিকতার একটা মানুষকে সে কী করে আমার স্বামী হিসাবে চুজ করলো? উফ, আমি আর ভাবতেই পারছি না। আই নিড স্পেস। বলে দ্যুতি ক্যাফে থেকে বেরিয়ে গেল। শান্ত ধৃতিকে আটকালো না। তা যাওয়ার ফানে তাকিয়ে একটা রহস্যজনক হাসি দিয়ে বলল, তুমি যতই হুম্বিতম্বি করো মেয়ে, দিন শেষে তোমাকে আমার কাছে ধরা দিতে হবে। এ আরহাম শান্তর নজর একবার যার দিকে পড়ে সে তাকে একদম নিজের করে নেয়। যতক্ষণ তার উপর আকর্ষণ থাকে ততক্ষণ নিজের কাছে রেখে দেয়, আর তারপর যখন তার উপর থেকে আকর্ষণ উঠে যায়, তারপর বলেই টিস্যু দিয়ে নিজের বেজা শার্টটা মুছে নিয়ে তারপর টিস্যুটা ডাস্টবিনে ফেলে দিয়ে বলে, আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দেয়? হ্যাঁ। শান্ত বেশ স্টাইল নিয়ে উঠে দাঁড়িয়ে একটা নাম্বারে ফোন দিল। তারপর একটা দুষ্টমিসূচক হাসি দিয়ে বলল, তোমার পালানো সব পথ আমি বন্ধ করে দিয়েছি ধৃতি। এবার হয়তো তোমাকে আমার কাছে ধরা দিতে হবে, আর না হয়তো নিজের সব কিছু হারাতে হবে। বলে শান্ত আবারও এক রহস্যজনক হাসি দিল। সেই হাসির মধ্যে এক নিগূঢ় রহস্য লুকিয়ে, যা কেবল জানে এবং আন্দাজ করতে পারে শান্ত। অন্য কেউ এর ভয়াবহতা সম্পর্কে গ্রহণাক্ষরেও আন্দাজ করতে পারবে না। দ্যুতি নিজের বাড়িতে প্রবেশ করে দেখতে পায় বাড়ি অন্ধকারে নিমজ্জিত। এতে সে খানিকটা ভয় পেয়ে যায়। মনে মনে বলে, কী ব্যাপার, হঠাৎ কী হলো এখানে? এমন সময় হঠাৎ করে তার বাড়ির সমস্ত লাইট জ্বলে উঠল। সামনে কিছু একটা নজরে আসতে ধৃতি অবাক চোখে তাকিয়ে রইল। তার ৮ বছর বয়সী বাইপো টুটুল দৌড়ে দৌড়ে তার কাছে এসে বলছে, ফুফুমণি তুমি এসেছ? জানো ওই লোকগুলো খুব খারাপ, ওরা আমায় অনেকক্ষণ ধরেই একটা অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছে। আম্মু আব্বুর সাথে আমাকেও দেখা করতে দেয়নি। ধৃতি তার সম্মুখে দাঁড়ানো আগন্তুক ব্যক্তিদের উদ্দেশ্য করে বলে, কে আপনারা, আর কি চাই আপনাদের, কেন এসেছেন এখানে? কালো মুখোশ পরিহিত লোকগুলো একে অপরের দিকে কিছু সময় চাওয়াচাই করে, তারপর কোনো প্রতিক্রিয়া দেখায় না। এর মধ্যে একটা গম্ভীর পুরুষালী স্বর ভেসে আসে, ওরা কিছুই চায় না, যা চাওয়ার আমিই চাই, এবং সেটা আমাকে দিতে পারলে কেবল এবং কেবল তুমি। ধৃতি গলার স্বর অবলম্বন করে পিছনের দিকে তাকাতে হতবাক হয়ে যায়। অস্পষ্ট স্বরে বলল, আপনি? আরহাম শান্ত এগিয়ে আসে ধৃতির দিকে। ধৃতি আরহাম শান্তর কাছে গিয়ে তার শার্টের কলার চেপে ধরে বলে, কি চান আপনি আমার কাছ থেকে? তোমার শরীর চাই। ধৃতির পুরো শরীর জ্বলে ওঠে। সে আর নিজেকে সামলাতে পারে না। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় শান্তর গালে। শান্ত তখনও বরাবরের ন্যায় নির্জীব, যেন এসব কিছুই কোনো প্রভাবই পড়ছে না তার উপর। বরং সে ধৃতিকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে বলে, আমি চাইলে তোমাকে জোর করে বেডে নিয়ে যেতে পারতাম, বাট ইউ নো হোয়াট, আমি এসব জোর জবরদস্তির মধ্যে কোনো মজাই খুঁজে পাই না। অ্যাটলিস্ট আই এম নট এ রেফিস্ট। আমার তো অন্য কিছু চাই, একটা মেয়ে স্বেচ্ছায় তার ইজ্জত আমাকে দিয়ে দিবে। ধৃতি চিৎকার করে বলে, আমায় ছেড়ে দে শয়তান। তুই যদি ভেবে থাকিস এসব করার মাধ্যমে আমায় পাবি তো ভুল ভাবছিস। আমি অন্য মেয়েদের মতো না, জানি তো। ইউ আর এ ইউনিক গার্ল, তাই তো তোমার প্রতি এত নেশা বোধ করছি। কিন্তু কি করব বলো, আমার নজর যার দিকে যায় তার যে এই পরিণতিই কাম্য। বলে শান্ত তার লোকদের কিছু একটা ইশারা করে। কিছুক্ষণ পরে তারা প্রজেক্টর স্ক্রিনে এমন একটা ছবি দেখায় যা দেখে রীতিমতো আঁতকে ওঠে ধৃতি, কারণ সেখানে দেখা যাচ্ছিল ধৃতির ভাইকে কেউ বেধড়ক মারছে এবং তার ভাবি সমানে কেঁদেই চলছে। ধৃতি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না, চিৎকার করে বলে ওঠে, ওদের থামতে বলুন, আমি আমার ভাইয়ের এই কষ্ট দেখতেই পারছি না।
আরহাম শান্ত একটা বিশ্রী হাসি দিয়ে বলল, তাহলে তো তোমাকে নিজের সব কিছু আমায় দেখাতে হবে। ধৃতি বুঝতে পারে শান্ত কোন দিকে ইশারা করছে। তার গলা ধরে আসে। সব কিছু ভুলে সে শান্তর কাছে আকুতি করে বলে, দয়া করে আমার ভাইয়াকে ছেড়ে দিন। এর বিনিময়ে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। শান্ত বিজয়ের হাসি দেয়। এতক্ষণ ধরে সে যেন এমনটাই চাইছিল। তাই তো বলে, আই নিড ইউর ভার্জিনিটি, ইউ হ্যাভ টু গো বেড উইথ মি। ধৃতি যেন চোখের সামনে আদার দেখছিল। তার সামনে দাঁড়ানো অতীব সুদর্শন এই সুঠামদেহী পুরুষের মাঝে যেন এক রাক্ষসকে দেখতে পাচ্ছিল সে। কিন্তু দুটিরও যে হাত পা বাঁধা। ছোটবেলায় এক দুর্ঘটনায় বাবা মাকে হারানোর পর এই ভাইয়াই তো তাকে বুকে আগলে বড় করেছে। তার ভাইয়ের এই করুণ পরিণতি যে সে সইতে পারবে না। তাই তো নিজের সম্মান ইজ্জত সব কিছু ভুলে গেল সে। শান্তর সামনে নামিয়ে দিল নিজের ওড়না। তারপর বুক ফাটা আর্তনাদ করে বলল, আপনি যা চান তাই করুন আমার সাথে, কিন্তু আমার মাইয়াকে এভাবে মারবেন না। ও যে মরে যাবে এভাবে মার খেতে খেতে। এই তো বুদ্ধিমান মেয়ের মতো কথা। বলেই শান্ত ধৃতিকে টেনে নিয়ে গিয়ে একটা রুমের বেডে ছড়ে ফেলল। তারপর ঝাঁপিয়ে পড়ল ধৃতির উপর। ধৃতির গালে গাড়ে পাগলের মতো কামড়াতে লাগলো। নিজের আধিপত্য বিস্তার করতে লাগলো ধৃতির উপর। ধৃতি কোনো বাধা দিল না, চুপচাপ নিজের সতীত্ব বিসর্জন দিতে লাগলো। তারা সকল আর্তনাদ চিৎকার হারিয়ে গেল যেন দেওয়ালের পাকে। এক সময় যখন শান্ত নিজের চাহিদা মিটিয়ে উঠে গেল তার উপর থেকে, তখন একদম নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইল সে। আর চোখ দিয়ে নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলো। আরহাম শান্ত একবারও ফিরে তাকালো না তার দিকে, আর যেন ব্যবহৃত এক টিস্যুট হিসেবে গণ্য করল। যেতে যেতে শুধু বলল, তোমার ভাইয়াকে সহি সালামতে এখানে পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয় আশায় রইল তার ভাইয়ের ফেরার। এই আশাতেই তো আজ নিজের সব থেকে দামি জিনিসটাই বিসর্জন দিল সে। ধৃতি এলোমেলোভাবে বসে আছে তার ঘরের মেঝেতে। গতকাল রাত থেকে সে ঠায় বসে আছে এই ঘরে। তার ভাবে অনেকবার এসে দরজায় নক করে সে, কিন্তু ধৃতি দরজা খোলেনি। তার যে আর কাউকে নিজের এই মুখ দেখাতে ইচ্ছে করছে না। ধৃতির আজ ভীষণ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু চোখের জলও বুঝি তার সাথে বেইমানি করলো। রাত তখন একটা সুই সুই। ধৃতি দৃঢ় পায়ে উঠে দাঁড়ালো। আত্মহত্যা মহাপাপ এটা সে জানে। তাই তো জীবনের এই জঘন্য পর্যায়ে এসেও সেই সিদ্ধান্ত সে নিতে পারছে না ধৃতি। বরং আলগোছে দাঁড়িয়ে পড়ে একবার চারদিকে তাকালো। জানালার দিকে চোখ যেতেই চোখে পড়ল আধার আমাবস্যার রাত। ধৃতি মেকি হাসল। তার জীবনেও যে আজ এই আমাবস্যায় নেমে এসেছে। ধীরে ধীরে দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো। নিজের ঘর থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে তারপর তার ভাইয়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা খোলাই ছিল। ধৃতি আস্তে করে চাপ দিয়ে দরজাটা খুলল। দরজা খুলে দেখতে পায় তার ভাইয়ের সারা শরীরে ব্যান্ডেজ করা। অনেক কষ্টে ঘুমাচ্ছে বেচারা। আর ধৃতির ভাবিও তার ভাইয়ের শিউরে বসে ঘুমাচ্ছে। ধৃতি মলিন হেসে বলল, তোমরা ভালো থেকো ভাইয়া ভাবি। আমি যে এখন শুধুমাত্র তোমাদের জীবনের অভিশাপ ছাড়া আর কিছুই নয়। একটা নোংরা পাপিষ্টের স্পর্শে আমি আজ অভিশপ্ত। নিজের এই অভিশাপের ভাগিদার যে আমি তোমাদেরকে বানাতে পারবো না। তাই আমি আজ সব কিছু ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। জানি না এরপর কোথায় যাব, কিন্তু এখানে থাকতেও আমি আর চাই না। তোমরা ভালো থেকো আর আমাকে খুঁজো না। আমার ছায়াও যেন তোমাদের জীবনে আর না পড়ে এই প্রার্থনা করি। বলে ধৃতি দরজাটা বন্ধ করে দেয়। তারপর বাড়ির মেন ফটকের দিকে পা বাড়ায়। হাঁটতে হাঁটতেই পৌঁছে যায় বাড়ির মেন ফটকে। বেরিয়ে পড়ে বাড়ি থেকে। বাড়ির বাহিরে এসে পিছনে ফিরে আরও একবার দেখে নেয় তার আজীবনের স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে। বড্ড আবেগঘন হয়ে পড়ে ধৃতি, কিন্তু আজ যে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই তো ধৃতি পা বাড়ায় সামনের দিকে, এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রাত গভীর হয়, আশেপাশের পরিবেশ বেশ শুনশান। মেন রোড দিয়ে মাঝে মাঝে কয়েকটা গাড়ি শোষো করে এগিয়ে যাচ্ছে। এদিকে ধৃতি একদম খালি হাতে সহায় সম্বলহীন হয়ে হেঁটে চলেছে অনন্ত যাত্রায়। আশেপাশের কোনো কিছুই সে খেয়াল করছে না। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত মেয়েটার জীবনে যে আর কোনো চাওয়া পাওয়া বেঁচে নেই। মহান সৃষ্টিকর্তার কাছে এখন শুধু নিজের মৃত্যুই চাই। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে কখন যে ফুটপাত থেকে মেন রোডে চলে আসে ধৃতি, সেটাও সে খেয়াল করেনি। হঠাৎ করে একটা গাড়ির সামনে চলে আসায় ধৃতি কিছু বুঝে ওঠার আগেই সে গাড়ির সাথে সংঘর্ষ বেঁধে যায়। ধৃতি ছিটকে পড়ে রাস্তায়। এরপর ধীরে ধীরে তার চোখে নেমে আসে আধার। জ্ঞান হারানোর পূর্বে সে আবসা আবসা এক পুরুষের অবয়ব দেখতে পায় নিজের চোখের সামনে। এরপর আর কোনো কিছুই তার মনে নেই, কারণ সে ডুবে যায় অন্ধকার এক রাজ্যে। বিশাল এক অট্টালিকা সমান বাড়ির ডাইনিং রুমে বসে আছেন এক বৃদ্ধা মহিলা।
তার মুখে চিন্তার ছাপ। বারবার দেওয়ালে টাঙানো বিশাল এক ঘড়িতে সময় দেখছেন এবং নিজের দুশ্চিন্তার মাত্রা বাড়িয়ে চলেছেন। এরই মধ্যে এক মধ্যবয়সী পুরুষ তার সম্মুখে এসে বলল, আপনি এখনও ঘুমোতে যাননি আম্মা? ও ফিরলে আমি আপনাকে জানিয়ে দিব। বৃদ্ধা রক্তিম চোখে তাকিয়ে বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না আশরাফ। আমার দাদুভাই না ফেরা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। এরই মধ্যে একজন মধ্যবয়সী নারী দৌড়ে দৌড়ে এসে বলেন, তোমরা কেউ আমার ছেলেটার খোঁজ পেলে? আমার যে খুব চিন্তা হচ্ছে ওর জন্য। না জানি এত রাতে কোন বিপদে সে ফেসে গেল। আশরাফ পাটোয়ারি বিরক্তি প্রকাশ করে বললেন, তোমার ছেলে কোনো কচি খোকা নয় মালিনী, যে কোনো বিপদে ফেসে যাবে। ও যথেষ্ট বড় হয়েছে। এই বয়সে যখন এত বড় একটা বিজনেস এত সুন্দরভাবে পরিচালনা করতে পারছে, তখন আমার মনে হয় না এত সহজে কোনো বিপদে ফেসে যাওয়ার মতো ছেলেও। তুমি আর আম্মা শুধু শুধু চিন্তা করে নিজেদের বিপি হাই করছো, আর কিছুই না। বিদ্যা গুলশানারা বেগম এবার তেতে উঠে বললেন, চুপ করো আশরাফ, মায়েদের চিন্তা তুমি কি বুঝবে? যদি তুমি বুঝতে তাহলে তো হয়েই যেত। সারাটা জীবন তো তোমার জন্য কম ভোগান্তি পোহাতে হলো না আমার। এই শেষ বয়সে এসেও যদি একটু শান্তি নেই। আমার দাদুভাই তো কত দায়িত্ববান একটা ছেলে, তাই তো আমার চিন্তাটা আরও বেশি হচ্ছে। নিশ্চয়ই ও কোনো বিপদে পড়ে গেছে, না হলে এত রাত অবধি কাউকে কিছু না জানিয়ে এভাবে বাহিরে থাকতো না সে। আমি বলছি, এখনই থানায় গিয়ে জিডি করো। আমার দাদুভাইয়ের কিছু হয়ে গেলে কিন্তু আমি কাউকেই ছেড়ে কথা বলবো না। সবাইকে গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে আমি বের করে দিব। নিজের মায়ের এমন হুমকি শুনে নড়ে চড়ে বসেন আশরাফ পাটোয়ারি। বলে ওঠেন, আপনি কোনো চিন্তা করবেন না আম্মা, আমি দেখছি কি করা যায়। বলেই তিনি যেই না বাড়ি থেকে বের হতে যাবেন এমন সময় স্তপায়ে বাড়িতে প্রবেশ করলো বহুল কাঙ্ক্ষিত সেই ব্যক্তি, নিজের দাদির নয়নের মণি, গোটা শহরের সব থেকে দর্নাঢ্য চতুর ইয়াং বিজনেসম্যান আশরাফ পাটোয়ারি, যে মাত্র 28 বছর বয়সে নিজের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান পাটোয়ারি বিজনেস লিমিটেডকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে নিজের অনন্য দক্ষতার মাধ্যমে। শুধু তাই নয়, রূপের দিক দিয়েও বড় বড় নায়ক এবং সুপারস্টারদের টেক্কা দিবে সে। 6 ফুট উচ্চতা বিশিষ্ট ধবধবে পশা, 6 প্যাক বডিওয়ালা বলিষ্ঠ দেহি এই পুরুষকে একবার দেখাতেই প্রেমে পড়ে যাবে যে কেউ। তাই তো এই গোটা ঢাকা শহরের হার্ট থ্রব সে। আশাদকে দেখা মাত্রই যেন স্বস্তির নিঃশ্বাস পেলেন আশরাফ পাটোয়ারি। নিজের মায়ের উদ্দেশ্যেই বললেন, এই তো এসে গেছে তোমার গুণধর নাতি, তোমাকে আর ওকে নিয়ে চিন্তা করতে হবে না। নিজের নাতির ফেরার কথা শুনে উঠে দাঁড়ান গুলশানারা বেগম। লাঠিতে বর দিয়ে হাঁটতে হাঁটতে আশাদের মুখোমুখি দাঁড়িয়ে বলেন, তুমি এসে গেছো দাদুভাই? সারাটা রাত কোথায় ছিলে তুমি? তোমার চিন্তায় আমি দুচোখের পাতা এক করতে পারিনি। জানো আমি কত চিন্তা করছিলাম তোমার জন্য। তোমাকে তো ফোনেও পাওয়া যাচ্ছিল না। এতক্ষণে তোমায় দেখার পর আমার একটু স্বস্তি হলো। আশাদ গম্ভীর স্বরেই বলে, আমাকে নিয়ে তোমাদের কাউকে এত চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। আই নিড রেস্ট। আশরাফ পাটোয়ারি রাগী স্বরেই বলেন, এভাবে কথা বলছো কেন আশাদ? ম্যানার্স শেখোনি? গুলশানারা বেগম উল্টে নিজের ছেলেকে ধমক দিয়ে বলেন, একদম চুপ করো তো। আমার দাদুভাইয়ের সাথে এভাবে উঁচু স্বরে কথা বলার দুঃসাহস দেখাবে না দুবার। যখন ওকে ম্যানার্স শেখানোর কথা ছিল তখন কোথায় ছিলে তুমি? এখন এসেছো শাসন করতে। দাদুভাই তুমি নিজের রুমে যাও, রুমে গিয়ে রেস্ট করো। আমার যা শোনার আমি পরে শুনে নিব। আশরাফ পাটোয়ারি একদম চুপসে যান। মালিনী পাটোয়ারি হঠাৎ করে চমকে উঠে বললেন, তোমার পিছনে ওটা কে আশাদ? মালিনী পাটোয়ারির কথায় সবাই চমকে যায়। এতক্ষণে গুলশানারা বেগমেরও নজরে যায় আশাদের পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। আশাদ তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের পানে চেয়ে গুলশানারা বেগমকে বলেন, তাই তো, এ কে আসো আমার দাদুভাইয়ের পিছনে? জলদি বের হয়ে আসো। তার দমকে ছোটে ধীরে ধীরে আড়ষ্টতার সাথে আশাদের পিছন থেকে বেরিয়ে আসে একটি মেয়ে, যার মাথায় ব্যান্ডেজ করা। গুলশানারা বেগম থতমত খেয়ে যায়। জিজ্ঞেস করেন, এ মেয়ে কে তুমি? আর দাদুভাইয়ের সাথে কি করছো? মেয়েটি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে মুখে ভয়। আশাদ হঠাৎ করে মেয়েটির হাত শক্ত করে ধরে বলে, ও কে, কোথা থেকে এসেছে কৈফিয়ত আমি কাউকে দিব না। এখন থেকে ও এই বাড়িতেই থাকবে এবং এটাই হচ্ছে আমার শেষ কথা। মেয়েটি আবার অবাক চোখে নিজের সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে তাকায়। তার মনে খেলে যাচ্ছে নানান প্রশ্ন। সে অস্পষ্ট স্বরে বলে, আমার নাম ধৃতি। ধৃতি নিজের নামটা বলেই চুপচাপ দাঁড়িয়ে রইল। এমন সময় তার সামনে দাঁড়ানো শক্তপোক্ত পুরুষটা রাগী গলায় চিৎকার করে বলল, এই মেয়ে, তোমায় আমি বলেছি কাউকে কৈফিয়ত দিতে, তাহলে কেন দিলে?
এত হুঙ্কারে বেচারা ধৃতি চমকে ওঠে, মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, দুঃখিত, আসলে আমি। গুলশান আরা বেগম বলেন, এত রেগে যাচ্ছ কেন দাদুভাই? আমরা তো মেয়েটার পরিচয় জানতে চাচ্ছি। আরশাদ চিরায়ত স্বভাবে নিজের গাম্ভীর্য বজায় রেখে বলিষ্ঠ কণ্ঠে বলল, আমি যখন বলেছি ও কাউকে কৈফিয়ত দেবে না, তার মানে ও কাউকেই কৈফিয়ত দিবে না, এটাই আমার শেষ কথা। আশা পাটোয়ারি বলে উঠলেন, তুমি বললেই তো আর হলো না আরশাদ, এভাবে বলা নেই কওয়া নেই, হুট করে একটা চালচলোহীন মেয়েকে তুমি এ বাড়িতে এনে তুললে, আবার এখন বলছো তাকে এখানে আশ্রয়ও দিবে। তা বলি, বাড়িটাকে কি সব সরাইখানা পেয়েছো নাকি তুমি? আরশাদ কোনো কিছু না বলেই রক্তিম চোখে চেয়ে আছে। অবস্থা বেগতিক দেখে গুলশান আরা বেগম বললেন, তুমি চুপ করো আশাফ, আমার দাদুভাই যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে তখন ভেবেচিন্তেই নিয়েছে। দাদুভাই যখন বলেছে মেয়েটাকে বাড়িতে থাকবে, তার মানে ও এই বাড়িতেই থাকবে। এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। বৌমা, তুমি এই মেয়েটাকে নিয়ে স্টোররুমটা দেখিয়ে দিয়ে এসো, ও না হয় ওখানেই থাকবে। মালিনী পাটোয়ারি বললেন, কিন্তু আম্মা, স্টোররুমটা তো অনেক ময়লা, ওখানে কিভাবে থাকবে ও? তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো, প্রয়োজনে এই মেয়ে নিজের থাকার জায়গাটা পরিষ্কার করে নেবে। কি মেয়ে পারবে না? রীতি মাথা দুলিয়ে বোঝায় সে পারবে। গুলশান আরা বেগম এবার তার নাতিকে জিজ্ঞেস করেন, তোমার এতে কোনো আপত্তি নেই তো? আশাদ এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গিয়ে বলল, আমার মাথাটা না ভীষণ ধরেছে, আই নিড সাম ফ্রেশ রিফ্রেশমেন্ট। আমি নিজের রুমে যাচ্ছি, আমার রুমে ব্ল্যাক কফি পাঠিয়ে দিও। বলে সে গটগট পায়ে হেঁটে পা বাড়ায় সামনের দিকে, পিছনে রেখে যায় ধৃতিকে। ধৃতি একটা দীর্ঘশ্বাস ফেলে, মালিনীদাকে উদ্দেশ্য করে বলে, এ মেয়ে, তুমি আমার সাথে এসো, তোমাকে আমি স্টোর রুমটা দেখিয়ে দিচ্ছি। ধৃতি হালকা মাথা নাড়িয়ে মালিনী পাটোয়ারির সাথে সাথে যেতে থাকেন। তারা যেতেই আশা পাটোয়ারি নিজের মায়ের উদ্দেশ্যে বলেন, এটা কি ঠিক হলো আম্মা? আরশাদ বলল, আর আপনি এভাবে কোনো যাচাই বাছাই ছাড়াই একটা মেয়েকে এ বাড়িতে ঠাঁই দিয়ে দিলেন, এত সহজে কি মেয়েটাকে বিশ্বাস করাটা ঠিক হলো? যদি এ মেয়ে কোনো স্পাই হয় তখন, যদি কোনো খারাপ মতলব নিয়ে আমাদের বাড়িতে আসে তখন? গুলশান আরা বেগম লাঠিতে বর দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে বলেন, আমাকে এত কাঁচা খেলোয়াড় ভেবো না আশাপ। তুমি কি ভেবেছ এ মেয়ের ব্যাপারে আমি কোনো খোঁজ খবর নেব না? আগামী 24 ঘন্টার মধ্যেই এর সব বায়োডাটা আমি জোগাড় করে ফেলবো, তারপর সন্দেহজনক কিছু পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আপাতত দাদুভাইকে শান্ত করার জন্য আমি কিছু বললাম না। দেখেন, যা ভালো হয় মনে করেন। আমি তো বুঝতে পারি না আপনি আপনার নাতিকে এত অন্ধের মতো সাপোর্ট কেন করেন। ও যা বলবে তাই কি মেনে নিতে হবে? সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়েই যেত। আশার দাদুভাই হলো আমার সোনার ডিম পাড়া হাঁস, তোমার মতো কাঁচা খেলোয়াড় নয় ও। তোমার উপর দায়িত্ব দিলে তো আজ আমার বিজনেসটার 12টা বেজে যেত। সেখানে দেখো আমার দাদুভাই বিজনেসটাকে কি সুন্দর দাঁড় করিয়েছে। আমি তো ওকে মূল্যায়ন করব না তো তোমার মতো মাকাল পরকে মূল্যায়ন করব? জীবনই কি দিয়েছ আমাকে? সারাটা জীবন তো শুধু ভোগান্তিই দিয়ে গেলে। নিজের মায়ের এমন কাট কাট কথায় চুপসে যান আশা পাটোয়ারি। অপমানে তার মাথা হিট হয়ে যায়। তবে তিনি এখন কিছু না বললেও সব অপমান মনে রেখেছেন। সময় হলে ঠিকই সব অপমানের দাঁত ভাঙা জবাব দেওয়ার অপেক্ষায় আছেন। মালিনী পাটোয়ারি ধৃতিকে নিয়ে যেতে যেতে বলে, তোমার নামটা এত কঠিন কেন কমিয়ে? আমি তো উচ্চারণই করতে পারছি না। ধৃতি মুচকি হেসেই বলে, আপনি চাইলে আমাকে কোনো সহজ নামেও ডাকতে পারেন, যেই ডাকটা আপনার কাছে সহজ মনে হবে। মালিনী পাটোয়ারি কিছুক্ষণ ভেবে বলেন, কি নামে ডাকা যায় তোমায়? মালিনী পাটোয়ারি ধৃতিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলেন, মাশাল্লাহ, একদম ফুলের মতো নিষ্পাপ তুমি। তোমাকে বরং আমি ফুল বলেই ডাকি, কি বলো? ধৃতির হাসি মুখে হঠাৎই আধার নেমে আসে। মনে পড়ে যায় অতীতের কিছু ভয়াবহ স্মৃতির কথা। সে আর কিছু বলতেই পারে না। এদিকে ধৃতিকে চুপ করে থাকতে দেখে মালিনী পাটোয়ারি বলেন, এ মেয়ে, কিছু বলছো না কেন? নামটা কি তোমার পছন্দ হয়নি? ধৃতি তার ভাবনা থেকে বেরিয়ে সামান্য হেসে বলে, পছন্দ হবে না কেন? খুব সুন্দর হয়েছে, আপনি আমায় ফুল বলেই ডাকিয়েন। মালিনী পাটোয়ারি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, বেশ, তোমাকে তাহলে আজ থেকে আমি ফুল বলেই ডাকবো। তা একটা প্রশ্ন করব তোমাকে? জি করুন। তোমার সাথে আমার ছেলের দেখা হলো কিভাবে? জিতি মালিনী পাটোয়ারির সাথে কথা বলে বুঝতে পেরেছেন ইনি বেশ মাটির মানুষ, মনে তার কোনো ফ্যাসগোস নেই। তাই তো নির্দ্বিধায় বলল, আসলে আপনার ছেলের গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর তারপরেই মালিনী পাটোয়ারি খানিকটা ভয় পেয়ে আটকে উঠে বললেন, সে কি, অ্যাক্সিডেন্ট হয়েছে? এজন্যই তোমার মাথায় ব্যান্ডেজ, তাই না? কি করে হলো বলো তো? আসলে দোষটা আমারই ছিল। আমি আপনার ছেলের গাড়ির সামনে এসে পড়েছিলাম।
একটু দেখে শুনে চলাফেরা করবে তো? যদি কোনো বড় বিপদ হয়ে যেত তখন? তো যাই হোক, আশাদ হঠাৎ তোমায় এখানে কেন নিয়ে এলো? তোমার বাড়ির লোককে খবর দাওনি? ধৃতির আবার মনে পড়ে যায় তার জ্ঞান ফেরার পরবর্তী মুহূর্তটা, যখন আশাদ তার সাথে দেখা করতে এসেছিল। তাকে বিশাল বড় ধমক দিয়েছিল এভাবে তার গাড়ির সামনে চলে আসার জন্য। ধৃতি সব গালমন্দ চুপচাপ হজম করেছে, কারণ দোষটা তারই ছিল। এরপর যখন আশাদ তার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিল, তখনই ধৃতি উত্তর দিয়েছিল তার পরিবার বলতে কেউ নেই, সেই দুনিয়ায় একদম একা। তখনই আশাদ কিছু না বলেই কেবিন থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর ধৃতির রিলিজের টাইম আসতেই আশাদ দিদিকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর পূর্বকই নিজের সাথে করে নিয়ে আসে এবং বলে, যতক্ষণ পর্যন্ত না তুমি সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছ ততক্ষণ তোমাকে আমার জিম্মাতেই থাকতে হবে। আফটার অল এখন তুমি আমার রেসপন্সিবিলিটি। দুর্ঘটনা হোক আর যাই হোক, আমার মাধ্যমেই তো তোমার ক্ষতি হয়েছে। এসব কথাই ভাবছিল ধৃতি। এমন সময় মালিনী বেগম বলেন, এই তো এসে গেছি স্টোর রুমে। এই যে দেখতে পাচ্ছ কালো দরজাটা, ওটা স্টোর রুম। কিন্তু এটা তো অনেক দিন থেকে ময়লার স্তূপ জমি আছে, তুমি এখানে কিভাবে থাকবে? ধৃতি কিছু বলতে যাবে তার আগেই সেখানে চলে আসলো পাটোয়ারি বাড়ির হেল্পিং হ্যান্ড কুলসুম। কুলসুমকে দেখে মালিনী পাটোয়ারি অবাক সুরে বললেন, কী রে, তুই এখানে কি করছিস? কুলসুম পান চিপুতে চিপুতে বলল, ছোট্টর সাহেবই তো আমাকে এখানে পাঠাইলেন, কইলেন ঘর ঝাড়ু দিতে, তবেই তো আমি আইলাম। আচ্ছা তুই ঝাড়ুটা নিয়ে আয়। ভালোই তো। এই অসুস্থ শরীর নিয়ে তো ফুল কিছুই করতে পারতো না। নিজের জন্য সবার এমন চিন্তা দেখে অবাক হয়ে যায় ধৃতি। বিশেষ করে আশাদ পাটোয়ারি নামক লোকটার এত উদারতা তার মনে কেমন জানি অনুভূতি তৈরি করছে। আজকালকার যুগে এমন আগন্তুকের জন্য কেউ করে এমন? ধৃতি স্টোর রুমে প্রবেশ করে দীর্ঘশ্বাস ফেলল। তার জীবনের এক নতুন দিগন্তের সূচনা ঘটল এখানে। সে মনে করলো আরহাম শান্ত নামক নরপিশাচটার সাথে বাজে তিক্ত স্মৃতি এবং অন্যদিকে আশাদ নামক রাগী তবে উদার মানুষটার সাথে দেখা হওয়ার পরের ঘটনা। এসব ঘটনা কি তার জীবনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্ন নিজেকে করে কোনো উত্তর পায় না সে। এরই মধ্যে মালিনী পাটোয়ারি ধৃতির উদ্দেশ্য করে বলে, তোমার কি খিদে পেয়েছে ফুল? কিছু কি খাবে তুমি? ধৃতি হালকা হেসে বলল, না আন্টি, আমি কিছু খাবো না। মালিনী পাটোয়ারি মুখটা বেজার করেই বললেন, সে কি কথা, কাল রাত থেকে তো মনে হয় না খেয়ে আসো, মুখটাও তো কেমন শুকিয়ে গেছে তোমার, আবার বলছো কিছু খাবে না? ধৃতি কি উত্তর দিবে কিছুই ভেবে পাচ্ছে না। মালিনী পাটোয়ারি বলেন, কোনো চিন্তা করো না, তুমি এখানেই থাকো, আমি দেখি ফ্রিজে কোনো খাবার পাই কিনা গরম করে নিয়ে আসছি। বলে মালিনী বেগম প্রস্থান করেন। তারপর রান্নাঘরে এসে ফ্রিজে গতকালকের কিছু খাবার দেখতে পায় এবং সেটাই গরম করে নেন। খাবারগুলো নিয়ে ধৃতির কক্ষর দিকে যেতে গিয়ে হঠাৎই আশাব পাটোয়ারির মুখোমুখি হন। নিজের স্বামীকে বেশ খানিকটা ভয়ে পান মালিনী পাটোয়ারি। তাই তো আশাব পাটোয়ারিকে দেখে তার হাত পা কাঁপতে শুরু করে। আশাব পাটোয়ারি বলেন, এই খাবার কার জন্য নিয়ে যাচ্ছ? ফুলের জন্য। ফুল? আশাদ যে মেয়েটাকে নিয়ে এসেছে? যত সব ঢং, কোথাকার কোন মেয়ে তুলে এনেছে তোমার ছেলে, আর এখন তাকে নিয়ে তোমার এসব আদিক্ষেতা শুরু হয়ে গেছে। এই বাড়িতে একটা বাহিরের মেয়েও যা সম্মান পাচ্ছে, আমার নিজের ছেলেও। বলতে গিয়ে থেমে যান আশাব পাটোয়ারি। বুঝতে পারেন ভুল সময় মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে গেছে। মালিনী পাটোয়ারি বুঝতে পারেন তার স্বামী ঠিক কী বলতে চেয়েছেন। তার বুক হাহাকার করে ওঠে। সারাটা জীবন তো স্বামীর ভালোবাসা পাননি, এই শেষ বয়সে স্বামীর সান্নিধ্য পেয়েছেন, তাও সম্পূর্ণরূপে নয়। তার স্বামী আজও তার অন্য স্ত্রী এবং অন্য সন্তানকেই তার এবং আশাদের থেকে বেশি গুরুত্ব দেয়। যদিও এতে মালিনী পাটোয়ারির এখন আর তেমন কোনো কিছুই যায় আসে না, তিনি মনের মাঝে এক লুকোনো ব্যথা থেকেই যায়। মালিনী পাটোয়ারি আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। এদিকে আশাব পাটোয়ারি বিড়বিড় করে বলেন, যতদিন আম্মা বেঁচে আছেন ততদিন আমি হয়তো নিজের ছেলেকে এ বাড়িতে আনতে পারবো না, কিন্তু একদিন না একদিন আমি ওকে এ বাড়িতে নিয়ে আসবই, এটাই আমার প্রতিজ্ঞা। পৃথিবীর বুকে এক নতুন দিনের আগমন। ধৃতির জীবনের অন্ধকার কি মিটবে এ আগমনী প্রভাতে? হয়তোবা না। ধৃতি সকাল সকালে ঘুম থেকে উঠে বাহিরে এলো। বাহিরে এসে দেখলো গোটা বাড়ি প্রায় ফাঁকা, শুধু কুলসুম একা হাতে রান্না করছে। ধৃতি এই দৃশ্য দেখে আবারও নিজের রুমে দরজা লাগাতে যাবে, এমন সময় তার সামনে এসে দাঁড়ালো এক সুদর্শন ছায়ামূর্তি। ধৃতির মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে গেল, মিস্টার আশাদ। আশাদ গম্ভীর স্বরে ধৃতিকে বলল, আজ দুপুরে তুমি আমার সাথে বের হবে, আর এ নিয়ে আমি কোনো কথা শুনবো না। দুপুর 12টার মধ্যেই যেন তোমাকে একদম পরিপাটি হয়ে রেডি হয়ে থাকতে দেখি, দ্বিতীয়বার যেন এ নিয়ে আর কোনো কথা বলা না লাগে। বলে সে স্বভাবসুলভ ভঙ্গিতে হেঁটে চলে যায়। ধৃতি আশাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে অবাক চোখে।
এই লোকটা এত অদ্ভুত কাণ্ড ঘটায় যে কিছুই বোঝা যায় না। দুপুরবেলা আশাদ স্টোররুমের বাহিরে দাঁড়িয়ে আছে ধৃতির অপেক্ষায়। বারবার ঘড়িতে সময় দেখছে। 12:05 বেরিয়ে গেছে, কিন্তু এখনও ধৃতির কোনো বেরোনোর কথা নেই। আশাদের বিরক্তির মাত্রা ততক্ষণে আরও বাড়ল। সে ভাবলো এখন দরজায় নক করবে। এমন সময় হঠাৎ করে ধৃতি নিজের দরজা খুলে বের হলো। আশাদ রক্তিম চোখে তার দিকে তাকিয়ে ধৃতি জিভ দিয়ে গলা ভিজিয়ে বলল, সরি, একটু লেট। আশাদ জোরে একটা ধমক দিয়ে বলল, একটু লেট? পাক্কা 5 মিনিট লেট। কোনো সময় জ্ঞান নেই তোমার? সরি। কি বারবার সরি সরি করছো? আর হবে না, আর হওয়ার চান্সও দেব না। আমার এত বাজে সময় নেই যে তোমার পেছনে সময়টা নষ্ট করব। আজ নেহাতি কিছু জরুরি দরকার ছিল, তাই। না হলে যাই হোক, তুমি আর সময় নষ্ট না করে আমার সাথে চলো। কিন্তু আমরা কোথায় যাব? আশাদ আবারও গর্জে উঠে বলল, তোমাকে একবার বলেছি না কাউকে কৈফিয়ত দিতে আমি পছন্দ করি না, তবুও কেন বারবার প্রশ্ন করছো? সরি, নো সরি, কিপ কোয়াইট এবং ফলো মি। দ্রুতি একদম চুপ হয়ে আশাদের পিছু পিছু যেতে থাকে। এমন সময় আশরাফ পাটোয়ারির নজরে এসে যায় দুজন। তিনি এগিয়ে এসে বলেন, এই মেয়েটাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ আশাদ? আশাদ বরাবরের মতোই গম্ভীর মুখশ্রী করে তাকিয়ে আছে, যা বুঝিয়ে দিচ্ছে সে কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার মুখাপেক্ষী নয়। আশরাফ পাটোয়ারির সামনে থেকে ধৃতির হাতটা শক্ত করে দৌড়ে বাহিরে বেরিয়ে এলো আশাদ। আশরাফ পাটোয়ারির আগে চোখে তাকিয়ে রইলেন, বললেন, দিন দিন এই ছেলের বেয়াদবির মাত্রা ছড়িয়ে যাচ্ছে। এবার আমাকেই কিছু একটা করতে হবে, না হলে কখনোই একে নিজের কবজায় আনতে পারবো না। ধৃতিকে নিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে গাড়ি থামালো আশাদ। ধৃতি অবাক হয়ে বলল, আমরা এখানে কেন এসেছি? গান গাইতে এসেছি। কিন্তু এটা তো শপিং মল। তো জানোই যখন শপিং মল, তাহলে আবার জিজ্ঞেস কেন করছো? শপিং মলে মানুষ কি করতে আসে জানো না? গবেট কোথাকার। ধৃতি মাথা নামিয়ে বলে, কিন্তু আমার কাছে তো শপিং করার টাকা নেই। আশাদ আবার হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়। তারপর ধৃতির উদ্দেশ্যে বলে, তুমি চুপচাপ আমার সাথে চলো। যদি আর একটা কথা তোমার মুখ থেকে শুনি তো এখানে ফেলে রেখে চলে যাব। ধৃতি ভয়ে আবারও চুপ হয়ে যায়। আশাদ ধৃতিকে শপিং মলে নিয়ে গিয়ে তার পছন্দ মতো ড্রেস চয়েস করতে বলে। ধৃতি চুপচাপ নিজের পছন্দ মতো কয়েকটা ড্রেস কিনে নেয়। তারপর আশাদ সেসব ড্রেসের বিল মিটিয়ে দিয়ে ধৃতিকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে। তারপর ধৃতির উদ্দেশ্যেই বলে, কি খাবে তুমি? আপনি যা অর্ডার দিবেন। আশাদ একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজের পছন্দ মতো কিছু ওয়েস্টার্ন কাজিন্স অর্ডার করে। আশা পাটোয়ারি ও গুলশেনারা বেগম দুজনেই সোফায় বসে আছেন। গুলশেনারা বেগম নিউজ পেপারস পড়ে চলেছেন, আর আশরাফ পাটোয়ারি বলে চলেছেন, আম্মা, এবার আপনি কিছু বলুন। আপনার নাতি কিন্তু ওই মেয়েটাকে নিয়ে এবার বাড়াবাড়ি করছে। আমার কাছে ব্যাপারটা সুবিধার লাগছে না। কিভাবে যে আমার সামনে দিয়ে ওই মেয়েটার হাত ধরে বেরিয়ে গেল, দেখলে আপনি নিজেই বুঝতেন। এখনই এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। এই মেয়েকে আমার সুবিধার মনে হচ্ছে না। গুলশেনারা বেগম কথাগুলো শোনেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানান না। এরই মধ্যে আশাদ ধৃতিকে নিয়ে চলে আসে। তাদের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। আশরাফ পাটোয়ারি বলেন, ওই যে এসে গেছে আপনার গুণধর নাতি, হাতে আবার শপিং ব্যাগ। নিশ্চয়ই ওই মেয়েকে নিয়ে শপিং করতে গিয়েছিল। ব্যাপারটা কি বুঝতে পারছেন? গুলশেনারা বেগম আশাদকে উদ্দেশ্য করে বলেন, তোমার সাথে আমার কিছু কথা আছে আশাদ। আশাদ কথা ঘুরে তাকিয়ে বলে, জি বলো। আগামীকাল আমি মিস্টার আশিকুর চৌধুরীকে ডেকে পাঠিয়েছি তোমার এবং আনিকার এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করার জন্য। তুমি উপস্থিত থাকার চেষ্টা করবে। আশাদ গম্ভীর এবং ভাবলেশহীনভাবে বলল, আচ্ছা। বলে ধৃতির হাত ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। ধৃতি ঠায় দাঁড়িয়ে থাকে। আশাদ গায়ে একটা ফর্মাল টি শার্ট জড়িয়ে বাহিরে বের হলো। এমন সময় তার নজরে এলো বাড়ির সামনের বাগানে মনু হয়ে দাঁড়িয়ে থাকা ধৃতি। ধৃতিও দেখলো আশাদের পানে, কিন্তু বেশিক্ষণ আর তাকালো না। সাথে সাথে চোখ সরিয়ে নিল। তার জীবনের দ্বন্দ্বগুলো তাকে ভিতর থেকে একদম সুরমার করে দিচ্ছে। জীবনে তো আর বাঁচার ইচ্ছেটাও নেই, তবুও সৃষ্টিকর্তার ভরসায় বেঁচে আছে ধৃতি। তার বিশ্বাস একদিন সৃষ্টিকর্তা তার জীবনে সুখ নিয়ে আসবেই, আর সেই সুখের সূচনায় ঘটবেই আরহাম শান্ত জীবনের ধ্বংস দিয়ে। এসব ভেবেই ধৃতির চোখ রক্তিম বর্ণ ধারণ করল। এদিকে আশাদকে কানে এয়ারবাডস লাগিয়ে কারোর সাথে জরুরি কথা বলতে বলতে স্থান ত্যাগ করলো। ধৃতিও নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে যেতে যেতে দেখতে পেল পাটোয়ারি বাড়িতে বিরাট আয়োজন চলছে। মালিনী পাটোয়ারি, গুলশেনারা বেগম, আশরাফ পাটোয়ারি সহ সবাই দৌড়ের উপরে আছেন। ধৃতিকাল যতদূর শুনল, আজ তো আশাদের হবু স্ত্রীর তাকে দেখতে আসার কথা, সেই নিয়ে হয়তো এত আয়োজন। ব্যাপারটা কেমন জানি ঠেকলো তার কাছে। তবে বড় লোকদের ব্যাপার স্যাপারে আলাদাই।
তারা এসব বিষয় নিয়ে মাথা ঘামালো না ধৃতি। চুপচাপে নিজের কক্ষে প্রবেশ করে দরজা বেরিয়ে দিল। তারপর ভাবতে লাগলো, বর্তমানে সে জীবন কিভাবে অতিবাহিত করবে। এভাবে মানুষের বাড়িতে আশ্রিত হয়ে আর কতদিন থাকা যায়। নিজেকেও তো জীবনে কিছু করতে হবে, নিজের একটা ব্যবস্থা তাকেই করতে হবে। প্রয়োজনে সে এসবের জন্য আশাদের সাহায্য নেবে, তবু এই অবস্থা থেকে তার উন্নতির প্রয়োজন। বেশ রাজকীয় ভাব নিয়ে পাটোয়ারি বাড়িতে প্রবেশ করেন আশিকুর চৌধুরী এবং তার একমাত্র মেয়ে আনিকা চৌধুরী। আনিকার পরনে একটি রাজকীয় লেহেঙ্গা, যা তার পরিবারের আভিজাত্যকেই তুলে ধরেছে। আনিকা সেই লেহেঙ্গা ধরে অনেক কষ্ট করে হাসছে। আশিকুর চৌধুরী এসে আশরাফ পাটোয়ারির সাথে হাত মেলালেন। আশরাফ পাটোয়ারি হাসি মুখে বলেন, এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তা মিসেস গুলশানারা বেগম কোথায়? ওনাকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। এমন সময় গুলশানারা বেগম লাঠিতে বর দিয়ে ধীরে ধীরে এসে বললেন, আমাকে স্মরণ করছিলেন? আমি এসে গেছি। আনিকা তো গুলশানারা বেগমকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে বলে, তুমি কেমন আছো গ্রানি? কতদিন পর তোমায় দেখলাম। আমি ভালো আছি। আনিকা দিদিভাই, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। আচ্ছা, আমায় কেমন লাগছে? আশাদের পছন্দ হবে তো? হবে না মানে? আশাদ তো আজ তোমার থেকে চৌকি ফেরাতে পারবে না। আশিকুর চৌধুরী বলেন, আমি তো চেয়েছিলাম আমার একমাত্র মেয়ের এঙ্গেজমেন্ট অনেক ধুমধাম করে করতে, কিন্তু আপনারা বললেন যে একটু তাড়াহুড়ো করে করতে, সেরকম অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব হলো না। তার উপর বাংলাদেশে আমাদের বাড়িটা অনেক দিন থেকে খালি পড়ে আছে, তাই নতুন করে সেখানে ডেকোরেশন করাও সম্ভব না। তাই এখানে এঙ্গেজমেন্টটা করলাম। আপনারা তো জানেনই, আমি আর আমার প্রিন্সেস দুজনই এখন আমেরিকায় থাকি। বিয়ের পর তো আশাদও আমেরিকাতেই থাকবে বেশিরভাগ সময়। আফটার অল আমার সব বিজনেস তো ওই সামলাবে। আশরাফ পাটোয়ারির চোখ চকচক করে ওঠে। তিনি মনে মনে বলেন, এটাই তো আমি চেয়েছিলাম। আশাদ আপনার কোম্পানির দায়িত্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর এইদিকে আমি সেই সুযোগে আমার ছেলেকে পাটোয়ারি বিজনেস লিমিটেড আর তারপর এই বাড়িতে প্রবেশ করাবো বলেই একটা অন্যরকম হাসি দেন। ওইদিকে গুলশানারা বেগম এক অন্যরকম হাসি দিয়ে বলেন, এসব নিয়ে পরে কথা বলা যাবে। আনিকা মা, তুমি আসো আমার সাথে। আশাদ একটু পরেই চলে আসবে। তারপর এঙ্গেজমেন্টের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আনিকা গুলশানারা বেগমের কথা মতো তার সাথেই যায়। আনিকাকে আজ অনেক বেশি খুশি লাগছিল। আশিকুর চৌধুরী আশরাফ পাটোয়ারির উদ্দেশ্য করেই বলেন, জানেনই তো আমার এই মেয়েটাই সব। সেই 10 বছর আগেই আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে ওকে নিয়েই আমার জীবন। ওর মুখে এই হাসিটা দেখার জন্য আমি সব করতে পারি। এজন্যই তো আমার ছেলে আশিকুরের সাথে ওর বিয়ে ঠিক করলাম, কারণ আমার মেয়ের ওকে পছন্দ। না হলে হাতের কাছে আরও ভালো কত কত অপশন ছিল। আমেরিকায় কত ডোনার বিলিয়নিয়াররা, বিজনেসম্যানরা তো ওকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া ছিল। আশরাফ পাটোয়ারি বলেন, সেটা তো আমি জানি। আপনার চৌধুরী এন্টারপ্রাইজের কাছে তো আমরা কিছুই না। তবু যে আপনাদের সাথে আত্মীয়তা করার সুযোগ হয়েছে আমাদের, এটাই অনেক। এরই মধ্যে বাড়িতে আগমন ঘটে আশাদের। আশাদ এসে বাড়িতে এত আনুষ্ঠানিকতা দেখে অবাক হয়ে যায়। আবার অনেক গেস্টও উপস্থিত। কিন্তু সে তো জানতো আজ এমনি আনিকা তার বাবা আসবে এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করতে, তাহলে এত আয়োজন কেন? এই প্রশ্ন আশাদের মাথার মাঝে ঘুরতে থাকে, কিন্তু সে কোনো উত্তর খুঁজে পায় না। এমন সময় তার মা মালিনী পাটোয়ারিকে দেখতে পেয়ে সে বলে, মা, এখানে কিসের আয়োজন চলছে? কিসের আবার? তোর এঙ্গেজমেন্টের? আমার এঙ্গেজমেন্ট মানে? গুলশানারা বেগম এগিয়ে এসে বলেন, আজ তোমার আর আনিকার এঙ্গেজমেন্ট। কিন্তু এটা তো কথা ছিল না দাদি। এখানে অনেক গেস্ট এসেছে দাদুভাই, তাই আশা করি তুমি কোনো সিন ক্রিয়েট করবে না। বোঝার চেষ্টা করো এই এঙ্গেজমেন্টটা হওয়া আমাদের কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া আজ না হয় কাল এটা তো হওয়ারই কথা ছিল, তাই আজ হলেই বা সমস্যা কোথায়? আশা তার কিছুই বলতে যাবে এমন সময় আনিকে এসে তার হাত ধরে টেনে বলে, চল আমরা কাপল ডান্স করি। বলেই আশাদকে স্টেজের মধ্যে নিয়ে গিয়ে বলে, ডিজে মিউজিক প্লিজ। গানের তালে তালে আনিকে একাই নিচে যাচ্ছে। এদিকে আশাদের দৃষ্টি তো কিছুটা দূরে জড়সড় হয়ে দাঁড়ানো ধৃতির দিকে। সে ভাবলেশহীনভাবে পুরো অনুষ্ঠান পর্যবেক্ষণ করছে। আশাদ চেয়েছিল ধৃতির পানে। এদিকে ধৃতির দৃষ্টি পাটোয়ারি বাড়ির আড়ম্বরপূর্ণ আলোকসজ্জায়। আশা পাটোয়ারি আশাদের উদ্দেশ্যে বলেন, আনিকা কত সুন্দর করে নাচে, তুমিও সঙ্গ দাও। আশাদ দিদি থেকে চোখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলল, আমি ডান্স করতে ইন্টারেস্টেড নই। আনিকা এতে কিছুটা অপমানিত বোধ করলো, কিন্তু কোনো কড়া প্রতিক্রিয়া দেখালো না। গুলশানারা বেগম পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই বললেন, এসব নাচ গান পরে অনেক করা যাবে। আমার দাদুভাই কত ঝড়ঝাঁকি সামলে এলো, ওকে একটু সময় দাও তোমরা।
তো যাই হোক, আপাতত আমরা এঙ্গেজমেন্টের মূল আনুষ্ঠানিকতা শুরু করি, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। আশিকুর চৌধুরী গুলশান আরা বেগমের সাথে সহমত প্রকাশ করে বললেন, একদম ঠিকই বলেছেন আপনি। এখন আপাতত এঙ্গেজমেন্টটা সেরে রাখা যাক, তারপর বাকি অনুষ্ঠানের জন্য তো সারাটা দিন পড়েই আছে। গুলশান আরা বেগম আশাদের কাছে এসে তার কানে ফিসফিস করে বলে, আশা করি তুমি কোনো সিক্রেট করবে না দাদুভাই, কারণ তুমিও জানো আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিয়েটা হওয়াটা কতটা দরকার। তুমি একজন খাঁটি বিজনেসম্যান, তাই আশা করি তোমার সিদ্ধান্তে আমি হতাশ হব না। সবার নজর তোমাদের এই এঙ্গেজমেন্টকে ঘিরে, তাই তুমি সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্তটা নিও। এই নাও, তোমার হাতে ডায়মন্ড রিং ধরিয়ে দিয়ে গেলাম, এরপর বাকিটা তোমার উপর। আমি জানি তোমার উপর জোর করে কিছু চাপাতে চাইলে তুমি সেটা মানতে চাও না, তবে এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তুমি বিবেক দিয়ে চিন্তা করে সঠিক সিদ্ধান্তটাই নিও। বলেই তিনি দূরে সরে আসেন। আশাদ তখনও গম্ভীর মুখে সেখানেই দাঁড়িয়ে আছে, এক চুলও নড়ছে না। গুলশান আরা বেগম এবার খানিকটা ভয়ই পেয়ে গেলেন। তাহলে কি তার পরিকল্পনা সফল হবে না? কিন্তু তাহলে যে সেটা তার এবং পাটোয়ারি এন্টারপ্রাইজের জন্য ভালো কিছু বই আনবে না। আশাদকে দেখে মনে হচ্ছিল না সে সিদ্ধান্তহীনতায় ভুগছে, বরং তাকে দেখে মনে হচ্ছিল সে যে সিদ্ধান্ত নিয়েছে মনে মনে সে সিদ্ধান্তই অটল আছে। কিন্তু সিদ্ধান্তটা ঠিক কী, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আশাদ চোয়াল শক্ত করে সামনের দিকে এগোতে থাকে। তার ভাবভঙ্গি দেখে গুলশান আরা বেগম ভয় পেয়ে যান। তাহলে কি তার পরিকল্পনা ব্যর্থ হলো? আশাদ কি তাহলে আবার তার স্বভাব সুচলভাবেই ইচ্ছের বিরুদ্ধে হওয়ায় এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলবে? তার বেশ ভয় জাগলো মনে, গাম ছুটতে লাগলো বেগালামহীন। তবে তাকে অবাক করে দিয়ে আশাদ আনিকার সামনে গেল। তারপর আনিকাকে ইশারা করলো হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আনিকা যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। খুশি মনে নিজের হাত বাড়িয়ে দিল আশাদের দিকে। আশাদ আর কোনো দিকে না তাকিয়ে আংটি পরিয়ে দিল আনিকের হাতে। আনিকে ভীষণ খুশি হলো এতে করে, তার চোখ সকসক করে ওঠে। তারপর আনিকাও একটি রিং বের করে পরিয়ে দিল আশাদকে। ব্যাস, এখানে সমাপ্ত ঘটে গেল তাদের আংটি বদল অনুষ্ঠানের। আংটি বদল মিটে যেতে আশাদ আর এক মুহূর্ত দাঁড়ালো না সে স্থানে। গটগট পায়ে হেঁটে রওনা দিল তার কক্ষের দিকে। আশাদকে এভাবে শীতল আচরণ করতে দেখে যদিও বা গুলশান আরা বেগম খুব একটা খুশি হলেন না, তবে এঙ্গেজমেন্টটা যে ঠিকঠাকভাবে সম্পন্ন হলো এতে তিনি স্বস্তি খুঁজে পেলেন যেন। হাফ ছেড়েই বললেন, যাই হোক, এঙ্গেজমেন্টটা তো ঠিকঠাক হলো, বাকিটা সব আমি ম্যানেজ করছি। এই ভাবনা থেকে তিনি সম্মুখ পানে এসে বললেন, আসলে আমার দাদুভাই অনেক বেশি টায়ার্ড, তাই এভাবে চলে গেল। আপনারা কেউ কিছু মনে করবেন না যেন। উপস্থিত কেউ যদিও বা বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি, তবুও এটা নিয়ে খুব বেশি চাপানোতর হলো না। সবাই যে যার মতো করে বিজনেস সংক্রান্ত আলাপে মগ্ন হলেন। এদিকে নিজের হাতের অনামিকা আঙ্গুলে শোভা পাওয়া আংটিটার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, অবশেষে আমার উদ্দেশ্য পূরণের পথে। এরই মধ্যে মালিনী পাটোয়ারির নজর যায় ধৃতির দিকে। তিনি ধৃতির কাছে গিয়ে বলেন, ফুল, তুমি ওখানে? ও ভালো কথা, তুমি তো মনে হয় সকাল থেকে কিছুই খাওনি। উফ, এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় না সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে তোমার খোঁজও আমি নিতে পারিনি। চলো, তোমায় খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ধৃতি বলল, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না আন্টি, আমি খেয়ে নিব। এদিকে আনিকা চারদিকে দেখছিল। হঠাৎ করে তার নজর যায় ধৃতির দিকে। সম্পূর্ণ অপরিচিত একটি মেয়েকে দেখে আনিকা এগিয়ে এসে বলে, এই মেয়েটাকে? মালিনী পাটোয়ারি বলতে চান ও তো ফুল, কিন্তু মালিনী পাটোয়ারি নিজের কথা সম্পূর্ণ করতে পারলেন না। তার পূর্বেই গুলশান আরা বেগম এগিয়ে এসে বলেন, আর ও তো আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে। তুমি হঠাৎ ওর খোঁজ নিতে যাচ্ছ কেন আনিকা? তুমি এদিকে এসো, আজ তোমার জীবনে কত স্পেশাল একটা দিন, এনজয় করো। এভাবে কাজের লোক ট্যাগ গায়ে লাগায় ধৃতির খানিকটা বিব্রত বোধ হয়। ধৃতির গভীর চিন্তায় মগ্ন হয়। ছোটবেলা থেকে তো বেশ সচ্ছল জীবনযাপনই করেছে সে। তার বাবার কাপড়ের দোকান ছিল। বাবার মৃত্যুর পর ধৃতির ভাই সে কাপড়ের দোকানের ব্যবসার হাল ধরে অনন্য উচ্চতায় নিয়ে যায়, যার ফলে কখনো আর্থিকভাবে তাদের খারাপ অবস্থায় পড়তে হয়নি। কিন্তু আজ কিনা তাকে এইভাবে অন্য একজনের বাড়িতে এসে কাজের লোকের তকমা সইতে হচ্ছে। ভাবনা রীতি টানল ধৃতি। নিজের উপরই তার হাসি পেল। কাজের লোক না হলেও সে তো এখানে আশ্রিতাই। আশ্রিতই নিশ্চয় কোনো সম্মানজনক অবস্থান নয়। আজ শুধুমাত্র ভাগ্যের পেরে তাকে এই দিনটা দেখতে হচ্ছে। ধৃতির চোখের কোণে জল এসে পড়ে। খুবই সুচতুরভাবে সে জলটুকু মুছে ফেলে সে। আনিকা হঠাৎ করে বলে উঠল, ও যদি এবারের কাজের লোকই হয় তাহলে এ বাড়িতে যখন এত বড় অনুষ্ঠান হচ্ছে তখনও এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন? ওর কি কোনো দায়িত্ব নেই? ওকে কোনো কাজ করতে বলুন। এখানে এত গেস্ট আছে, তাদের মধ্যে ড্রিঙ্কসও তো সার্ভ করতে পারে।
গুলশানারা বেগম বলে, তাই তো। এ মেয়ে, আনিকে কি বললে শুনলে না? ও কিন্তু এবারের হবু মালকিন, তাই ও যা বলছে তাই করো। যাও, গেস্টদের মাঝে ড্রিঙ্কস সার্ভ করো। ধৃতির ইচ্ছে করছিল বুক ফাটিয়ে চিৎকার করে কান্না করতে, কিন্তু সে তা করল না। চুপচাপ গিয়ে এগিয়ে এসে সবার মধ্যে ড্রিঙ্কস বিতরণ করতে লাগলো। মালিনী পাটোয়ারির খুব খারাপ লাগলো এই দৃশ্য দেখে, কিন্তু তারও যে হাত পা বাঁধা, তাই চুপচাপই রইলেন। আশরাফ পাটোয়ারি এই দৃশ্য দেখে যেন স্বস্তি পেলেন। মনে মনে বললেন, আশাদের খুব আদিক্ষেতা ছিল না এ মেয়েকে নিয়ে, একদম ঠিক হয়েছে, এবার বুঝুক মজা। ধৃতি এসব কাজে একদমই পটু ছিল না, তাই তো অসাবধানতাবশত হঠাৎ করেই হোঁচট খেয়ে তার হাত থেকে সবগুলো ড্রিঙ্কসের গ্লাস পড়ে যায়। এতে করে গুলশানারা বেগম বলে উঠলেন, হায় হায় রে, এ মেয়ে তো দেখছি একটা সামান্য কাজও করতে পারে না, কত দামি দামি গ্লাসগুলো সব ভেঙে দিল। আনিকে রেগে বলল, এ মেয়ে, কি করলে এটা? ভাঙা গ্লাসগুলো পরিষ্কার করো, কারো গায়ে লাগলে তার আর রক্ষে থাকবে না। ধৃতি সলসল নয়নে ফ্লোরে বসে ভাঙা গ্লাসগুলো তুলতে লাগলো। হঠাৎ করে খেয়াল করলো তার সামনে কেউ এসে দাঁড়ালো, যার পা দৃশ্যমান হচ্ছে তার আখি জগলে। সে আগন্তুক বিদ্রুপী স্বরে বলে উঠল, বাড়িতে এত বড় অনুষ্ঠান অথচ বাড়ির বড় ছেলেকে কেউ জানালে না? ইটস নট ফেয়ার। ধৃতি পুরোপুরি অবাক হয়ে গেল কণ্ঠস্বরটা শুনে। এই যে তার সেই সেনা কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর এক রাতে ধ্বংস করে দিয়েছে তার ফুলের মতো সাজানো জীবনটা। ভয়ে তার গলা শুকিয়ে গেল। মনে নানান আশঙ্কা নিয়ে কাঁপা কাঁপা শরীরে উপরের দিকে তাকাতেই সে একটা ধাক্কা খেল। অস্পষ্ট স্বরে বলে উঠল, আরহাম শান্ত। ধৃতি যখন হতবাক ও ভীত চোখে আরহাম শান্তর দিকে তাকিয়েছিল, তখন আরহাম তার দিকে ফিরেও তাকাচ্ছিল না, বরং দিদিকে চিনে না এমন ভান করে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে সামনে এগিয়ে গিয়ে সবার উদ্দেশ্যে বলে, বিনা দাওয়াতে চলে এলাম নিজের ছোট ভাইয়ের নতুন জীবনের সাক্ষী হতে। গুলশানারা বেগম খেপে উঠে বললেন, তুমি কোন সাহসে এই বাড়িতে পা রেখেছ আশরাফ? তুমি যদি এসবের পিছনে থাকো তাহলে কিন্তু ভালো হবে না। কি ভেবেছোটা কি? হ্যাঁ, তুমি এক্ষুনি বের করে দিতে বলো ওকে, না হলে কিন্তু আমি ছাড়বো না। আশরাফ মনে মনেই বলে, একদিন আমার ছেলে ঠিকই এ বাড়িতে পূর্ণ অধিকার নিয়ে আসবে, আমি সেই দিনেরই অপেক্ষায় আছি। কিন্তু আপাতত যদি পরিস্থিতি সামলাতে হয় তাহলে আমায় একটু কঠোর হতেই হবে। এ মনোভাব নিয়ে সে এগিয়ে এসে আরহামকে উদ্দেশ্য করে বেশ শান্তভাবেই বলে, আরহাম, তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না আজকের দিনে কোনো অশান্তি হোক। আরহাম নিজের বাবার অনুরোধকে পুরোপুরি উপেক্ষা করে বলে, আজ আমাকে কেউ এখান থেকে দূর করতে পারবে না। আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি তা পূরণ করেই ছাড়ব। বলে সে সামনে এগোয়। আশিক ও চৌধুরী ও আনিকা দুজনেই অবাক চোখে তাকিয়ে থাকে। আরহাম শান্ত সবার উদ্দেশ্য করে বলে, আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন না, আর না চেনাটাই স্বাভাবিক, কারণ আমার পরিচয় এতদিন কাউকে দেওয়া হয়নি। নিজের পিতৃ পরিচয়, বংশ পরিচয় থাকতেও সমাজে এতগুলো দিন আমার সেই পরিচয় লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের সবাইকে আমার পরিচয় দিব, আর সব প্রমাণসহ। তারপর কেউ আমার অস্তিত্ব অস্বীকার করতে পারবে না। গুলশানারা বেগমের শরীরে ঘাম ছুটে যায়। এতদিন ধরে যে সত্যগুলো তিনি সমাজের চোখে লুকিয়ে রেখেছেন, নিজের বংশ আভিজাত্যের অহংকারে, সেই সত্য তিনি চাপা দিয়ে রেখেছেন, তা আজ সবার সামনে আসার দ্বারপ্রান্তে। আজ যদি এমনটা হয় তাহলে এতদিন ধরে তার তিল তিল করে গড়ে তোলা সব সম্মান ধুলোয় মিশে যাবে। এটা তিনি কিছুতেই হতে দেবেন না। তাই তো আশরাফ পাটোয়ারিকে হুমকি দিয়ে বলেন, ওই ছেলেকে থামাও বলছি, না হলে কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। আমার পরিবারের সম্মান আর গৌরবের উপর কোনো আঘাত আমি সহ্যই করব না। আশরাফ পাটোয়ারি অসহায় হয়ে আরহাম শান্তর দিকে এগিয়ে হাত জোর করে বলেন, আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ থেমে যাও, এটা সঠিক সময় নয়। অন্যদিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে চোখের জল মুছলেন মালিনী পাটোয়ারি। বিবাহিত জীবনে সুখের দেখা তিনি এমনিও পাননি। এক ধনাঢ্য বনেদি পরিবারের মেয়ে হয়ে জন্ম নেওয়ায় শৈশব কৈশোর যতটা আনন্দের ছিল, তারুণ্য যৌবন ছিল ততটাই কষ্টের। যদিও তার সারাটা জীবন কেটেছে আভিজাত্য ও সচ্ছলতায়, কিন্তু টাকাই কি সব সুখ এনে দেয় যদি সম্পর্কগুলোই থাকে এলোমেলো? এদিকে অদম্য আরহাম শান্ত সবার সামনে বলতে শুরু করে, আমি আরহাম শান্ত, বিজনেস ওয়ার্ল্ডে এই নামেই পরিচিত আমি। তবে আমার অন্য একটা নাম আছে যেটা আমার পরিচয় বহন করে, আর সেই নামটা হলো আরহাম পাটোয়ারি শান্ত। নামটা শুনে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন, কিন্তু এটাই আমার আসল নাম। গুলশানারা বেগম উত্তেজিত হয়ে বলেন, ওখানেই থেমে যাও, সামনে আর একটা শব্দও বলবে না। কে শুনে কার কথা? আরহাম শান্ত নিজের মতো করে বলতে থাকে, আমি এই পাটোয়ারি পরিবারের বড় ছেলে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তবে আমি মালিনী পাটোয়ারির সন্তান নই। আমার মা হলেন আশরাফ পাটোয়ারির প্রথম স্ত্রী নয়না পাটোয়ারি,
যিনি ছিলেন এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ রমণী। বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করার সময় আমার মায়ের সাথে আশরাফ পাটোয়ারির সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরকে ভালোবাসেন এবং একসাথে সংসার করতে চান, কিন্তু ধন সম্পত্তি ও বংশমর্যাদার দম্ভে অন্ধ গুলশান আরা বেগম এটা কখনোই মানতে চাননি যে তার একমাত্র পুত্রের স্ত্রী একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হবেন। তাই তিনি তাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান। আমার নানু, নানা এবং মাকে হুমকি দিয়ে বলতে থাকেন তিনি নিজের ছেলেকে নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করেননি এই মহিলা। এরপর তো তিনি এমন কিছু করেন যা আমি বলতেও পারছি না এই মুহূর্তে। তবে তার এসব কার্যক্রমে কোনো লাভ হয় না। আশরাফ পাটোয়ারি ঠিকই আমার মাকে গোপনে বিয়ে করে সংসার পাতেন, কিন্তু এই সত্য গুলশান আরা বেগমের কাছে প্রকাশিত হতেও বেশি সময় লাগে না। এসব জানার পর দাম্ভিক মহিলা আরও বেশি ক্ষেপে ওঠেন। তিনি আশরাফ পাটোয়ারিকে ডেকে হুমকি ধামকি দেন যে তিনি যদি আমার মাকে ত্যাগ না করে তাহলে ভালো হবে না। তিনি সরাসরি বলে দেন আশরাফ পাটোয়ারিকে আমার মা নয়নাকে ত্যাগ করতে হবে, ওনার পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে হবে, না হলে উনি ওনার ছেলে আশরাফ পাটোয়ারিকে নিজের সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করবেন। আশরাফ পাটোয়ারি যতই আমার মাকে ভালোবাসার কথা বলুক না কেন, সেই ভালোবাসা কখনো সম্পদের প্রতি ভালোবাসার থেকে বেশি ছিল না। আর তাই তো নিজের মায়ের এমন কথা শোনার পর তিনি দুইবারও ভাবেননি আমার মাকে ত্যাগ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা। এবং যখনই গুলশান আরা বেগম ওনাকে হুমকি দেন, তিনি সাথে সাথে আমার মাকে ছেড়ে দিয়ে চলে যান। আমার মা সেদিন প্রথম জানতে পেরেছিল যে আমি তার পেটে আছি। প্রথমবার মাতৃত্বের স্বাদ অন্বেষণের খুশি উপভোগ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু সেই খুশির সংবাদ শোনার আগেই ওই পাষণ্ড লোকটা আমার মাকে স্পষ্ট জানিয়ে দেন নিজের মায়ের শর্ত মতো এবার তিনি তার মায়ের পছন্দ মতো মেয়েকেই বিয়ে করবেন। আমার মা ওনার পা ধরে অনেক অনুরোধ করে, কিন্তু ওনার চোখে তখন ছিল সম্পত্তির লোভ, যা ঠুনকো ভালোবাসার কাছে কিছুই ছিল না। তাই তো তিনি এরপর আমার মাকে ছেড়ে নিজের মায়ের পছন্দ মতো মেয়ে মালিনী পাটোয়ারিকে বিয়ে করে নেন। যদিও খাতায় কলমে আমার মায়ের নামের সাথে ওনার ডিভোর্স হয়নি, কিন্তু উনি একটিবারও আমার মায়ের খোঁজ নেয়নি, কারণ তার মধ্যে ছিল ভয় যদি এতে করে গুলশান আরা বেগম তাকে তার সম্পত্তি থেকে বিতাড়িত করেন। এরই মধ্যে আমার মা কঠিন জীবন সংগ্রাম চালিয়ে যায় একা একা। সামাজিক ও পারিপার্শ্বিক সব প্রতিকূলতা মোকাবেলা করে আমায় জন্ম দেন। একা হাতে একজন সিঙ্গেল মাদার হয়ে আমার খেয়াল রাখতে থাকেন। ধীরে ধীরে মায়ের সহচর্যে বড় হতে থাকি আমি, এবং তার সব কষ্ট অনুধাবন করতে পারি। ওদিকে আশা পাটোয়ারির দ্বিতীয় স্ত্রী মালিনী পাটোয়ারির ঘরেও ততদিনে তাদের সন্তান মানে আরশাদের আগমন ঘটে। এরপর গুলশান আরা বেগম যখন আরশাদকে অতিরিক্ত আদর ও তার প্রতি অতিরিক্ত খেয়াল রাখেন, তখনই আশরাফ পাটোয়ারির মনে শঙ্কা জন্ম দেয় যে সম্পদের লোভে তিনি আমার মাকে ত্যাগ করেছিলেন। তার কাছে মনে হয় সেই সম্পদের কানাকড়িও তিনি ভোগ করতে পারবেন না, কারণ ততদিন পর্যন্ত পাটোয়ারি এন্টারপ্রাইজের দখল ছিল গুলশান আরা বেগমের কাছে, এবং তার পরবর্তী অংশীদার হিসেবে তিনি বেছে নিয়েছিলেন আরশাদকে, যা আশরাফ পাটোয়ারির মনে শঙ্কা সৃষ্টি করে। এবং তিনি তখনই দোটানা থেকে আবারও আমার মায়ের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার মা অতিরিক্ত হাড়ভাঙ্গা খাটুনি ও পরিশ্রমের সাথে অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ততদিনও টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ দিনগুলো গুনছিল। কথা বলতে বলতে আরহামের চোখে জল চলে আসে। এদিকে মালিনী পাটোয়ারি চূড়ান্ত পর্যায়ের হতবাক হয়ে যান। তাহলে কি তিনি এতদিন শুধু নয়না নামক সে রমণীকে ভুল বুঝে সবসময় তাকে অভিশাপই দিয়ে গেল? অথচ তার জীবনের কঠিন সময়গুলোর জন্য নয়নাকে দোষ দিলেও আজ সে বুঝতে পারছে পরোক্ষভাবে তিনিই নয়নার জীবন নষ্ট করেছেন। আরহাম একটু থেমে সবাইকে পর্যবেক্ষণ করে তারপর দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আশা পাটোয়ারি যেদিন আমার মায়ের খোঁজ নেওয়ার জন্য এসেছিলেন সেদিন বড্ড দেরি হয়ে গিয়েছিল, কারণ আমার মা যখন টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে জীবনের কঠিন সময় পার করছিল তখন ওনার খোঁজ কেউই নেয়নি। টাকার অভাবে আমার মায়ের ভালো চিকিৎসাও হয়নি। সে সময় আমার বয়স ছিল মাত্র 5 বছর। আমি নিজের চোখের সামনে আমার মাকে তফরাতে তফরাতে মরতে দেখেছিলাম। আর যখন আমার মা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার জানাজার ব্যবস্থা করা হচ্ছিল, তখনই আশা পাটোয়ারি আসেন দয়া দেখাতে। আমার মায়ের মৃত্যুর খবর ওনাকে কতটা ব্যথিত করেছিল আমি বুঝতে পারিনি, কিন্তু উনি সেই মুহূর্তে আমার উপর পিতৃত্বের দাবি নিয়ে হাজির হন। আমার মামা মামিরাও আমার দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিল, তাই আমাকে ওনার হাতে তুলে দেন। আমি মোটেও সেই সময় এক অজানা অচেনা মানুষ যে জন্মের পর থেকে আমার খোঁজে নেয়নি তার সাথে যেতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে তার সাথেই যেতে হয়। যদিও বা আমার নানু আমাকে নিজের সাথে রাখতে চেয়েছিলেন, কিন্তু তারও তো হাত পা বাঁধা ছিল, কারণ সেও যে আমার মামাদের উপর নির্ভরশীল।
এরপর আশা পাটোয়ারি আমাকে নিয়ে আমেরিকায় চলে যান। সেখানে গিয়ে উনি আরেকজন বিদেশিনী মহিলাকে বিয়ে করেন। আমার প্রতি ওনার যা দায়িত্ব কর্তব্য ছিল ততটুকু ঠিকঠাকভাবে পালন করেছেন ঠিকই, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু এর পেছনে যে ওনার নিজেরও কিছু স্বার্থ ছিল বা এখনও আছে তাও অস্বীকার করার মতো না। এভাবেই 18টা বছর উনি আমার সাথে এবং ওনার বিদেশিনী স্ত্রীর সাথে আমেরিকায় কাটিয়েছেন। এরপর একদিন ওনার স্ত্রীর সাথে ওনার ডিভোর্স হলে আমেরিকার আইন অনুযায়ী আশা পাটোয়ারিকে তার অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হলো তার স্ত্রীকে। এমনিতেও ওনার ব্যবসার লসে চলছিল, তার উপর এভাবে অর্ধেক সম্পত্তি হারানোয় উনি উদ্ভ্রান্তের মতো হয়ে গেলেন। এই সময় তার হাতে আর কোনো উপায় ছিল না, তাই তিনি তার অবশিষ্ট সম্পত্তির দায়িত্ব আমায় দিয়ে দেশে ফিরে এলেন। আবারও নিজের মায়ের কাছে আশ্রয় চাইলেন। তারপর থেকে উনি এই দেশেই আছেন। আমার চোখে উনি কখনোই একজন আদর্শ পিতা ছিলেন না, আজও নয়। সবসময় উনি নিজের স্বার্থের কথাই ভেবে গেছেন, আজও তিনি তাই ভাবেন। মাঝখান থেকে আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল বলে আরহাম শান্ত সবার সামনে আশা পাটোয়ারির সাথে তার মা নয়নার বিয়ের প্রমাণস্বরূপ কিছু ছবি এবং কাবিননামা দেখায়। তার নিজের বার্থ সার্টিফিকেট দেখায়, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। আরহাম সবার সামনে প্রায় কথা তুলে ধরলেও লুকিয়ে গেল কিছু তিক্ত সত্য, লুকিয়ে গেল আমেরিকায় কাটানো সে নিষ্ঠুরতম দিনগুলো, যখন আশা পাটোয়ারি আমেরিকায় বহু নারী আসক্ত হয়ে জীবন পার করেছে। আরহামের উপরেও ছোট থেকে কোনো খেয়াল রাখেনি, যার ফলস্বরূপ আমেরিকান বাস্তবতায় বড় হওয়া আরহাম কিশোর বয়স থেকে মদ, জুয়া ও নারীর নেশায় মত্ত হয়ে যায়। তাকে সঠিক পথে ফেরানোর জন্য কেউ ছিল না। আরহাম মনে করে সেই দিনটা, যেদিন সে প্রথমবার ড্রিঙ্কস করে বাসায় এসেছিল এবং আশা পাটোয়ারির মুখোমুখি হয়েছিল। সেদিন আশা পাটোয়ারি তাকে বকাবকি করেনি, তাকে একটিবারও বলেনি এটা ভালো কাজ নয়, বরং তার পিঠ চাপড়ে বলেছিল এনজয় ইউর লাইফ। এমনকি আরহাম যখন নারীর সঙ্গে মিশে যাচ্ছিল সেই সময়ও আশা পাটোয়ারি এসব জেনে চুপ করেছিল। আরহামকে বলেছিলেন, এটা তো তোমার এসব করারই বয়স, যা ইচ্ছে হয় করো, যখন যা টাকা লাগবে আমায় বলবে, তারপর সেই টাকা দিয়ে মদ খাবে, জুয়া খেলবে, মেয়ে নিয়ে ঘুরবে, সবটাই তোমার ইচ্ছে অনুযায়ী করবে। এভাবেই ধীরে ধীরে আরহাম একসময় অন্ধকার জগতে প্রবেশ করে। মদ জুয়ার নেশায় বুঁদ হয়, নারী দেহে মত্ত হয়। তবে একসময় তার এই জীবন বদলাতে আগমন ঘটে একজনের, যে তার জীবনে পরশ পাথরের মতো ছিল। কিন্তু অদৃষ্টের খেয়াল সেই পরশ পাথরকেও হারিয়ে ফেলে আরহাম। তারপর হয়ে ওঠে এক অদম্য, অমানুষ, বিশৃঙ্খল পুরুষ, যে পরিণতি তাকে নিয়ে যায় পাপ পুণ্যের ঊর্ধ্বে। ন্যায় অন্যায় যে সব ভুলে মুক্ত হয় পাপের নিকৃষ্ট জগতে। এসব কথা আরহাম আজ তুলে ধরে না, নিজের এই গোপন কথাগুলো সে গোপনই রাখে। এদিকে গুলশানারা বেগম এগিয়ে এসে আরহামের হাত থেকে সমস্ত কাগজপত্র কেড়ে নিয়ে সেসব শ্রেণী টুকরো টুকরো করে বলেন, মিথ্যে, এই সব কিছু মিথ্যে, এ ছেলে মিথ্যে কথা বলছে, আপনারা কেউ এর কথা বিশ্বাস করবেন না। আমার আশার দাদুভাই এই পরিবারের একমাত্র বংশধর, এ কেউ নয়। এই ছেলেটা টাকার লোভে এসব বানোয়াট কথা বলছে। এই ছেলে, তোমার কত টাকা লাগবে বলো? টাকার জন্যই তো তুমি এসব করছো, তাই না? তোমার যত টাকা লাগবে সেই টাকা আমি দিব, কিন্তু তুমি এসব নাটক বন্ধ করো, আমার পরিবারের উপর এসব কালি ছিটানো বন্ধ করো। মালিনী পাটোয়ারি এতক্ষণ চুপ করে থাকলো, এবার আর চুপ করে থাকতে পারেন না। তিনি এগিয়ে এসে বলেন, হয়েছে আম্মা, অনেক হয়েছে, এবার আপনি থামুন। জীবনে তো অনেক পাপ করে ফেলেছেন, শেষ বয়সে এসে অন্তত পাপের বোঝা কমানোর চেষ্টা করুন। গুলশানারা বেগম গর্জে উঠে বলে, মালিনী, আজ আর আপনার এই চোখ রাঙানিতে আমি চুপ হব না আম্মা। সারাটা জীবন আপনি আমার সাথে অনেক অন্যায় করেছেন। আপনার দাম্ভিকতা, অহংকার, বংশমর্যাদা, এসবের জন্য কম ভোগান্তি পোহাতে হয়নি আমার। সারাটা জীবন আমি স্বামীর সুখ পাইনি। এতদিন তাও চুপ ছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি একাই বোধহয় এসবের ভুক্তভোগী। কিন্তু এখন তো দেখছি আমি একা নই, আরও একটা নিরপরাধ মেয়ে আমার এই দম্ভের শিকার, যাকে আমি সারাটা জীবন ভুল বুঝে এসেছি। তুমি এই ছেলের কথা বিশ্বাস করো না মালিনী, এসব মিথ্যে বলছে। মালিনী আশাপের সামনে গিয়ে বললেন, শুনলেন তো আপনার মায়ের কথা, এবার আপনি কিছু বলুন, কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা বলুন সবাইকে। সারাটা জীবন তো আমার প্রতি, নয়নার প্রতি অনেক অন্যায় করলেন, এখন অন্তত নিজের সন্তানদের প্রতি সেই একই অন্যায় করবেন না, না হলে যে আপনার খাটিয়া বহন করার জন্য কাউকে পাবেন না। আজ অন্তত সবার সামনে নিজের সন্তানকে স্বীকৃতি দিন। আশা পাটোয়ারি করুণ চোখে আরহামের দিকে তাকায়। আরহাম শক্ত মুখে তাকিয়েছিল তার দিকেই। চোখ গড়িয়ে গুলশানারা বেগমের দিকে তাকাতে তিনি দেখতে পেলেন গুলশানারা বেগম তাকে ইশারা করে বলছে সত্যটা গোপন রাখতে। কিন্তু আশা পাটোয়ারি আজ তার মনের কথা শুনলেন। চোখ বন্ধ করে বুকে সাহস সঞ্চয় করে সবার উদ্দেশ্যে বললেন, আরহাম শান্ত আমার এবং আমার প্রথম স্ত্রী নয়নার বৈধ সন্তান।
আশা পাটোয়ারির এই এক কথাতেই যেন নড়ে চড়ে গেল পুরো পাটোয়ারি পরিবারের ভিত। গুলশানারা বেগমের এতদিনের জমানো সম্মান ধুলোই মিশে গেল। একদিকে এক কোণে দাঁড়িয়ে এসব দৃশ্যের নীরব সাক্ষী হলো ধৃতি। অস্পষ্ট স্বরেই বলল, এই লোকটা তাহলে এই বাড়িরই ছেলে? যদি এমনই হয় তাহলে আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। এরই মধ্যে আসাদ এত চেঁচামেচির আওয়াজ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে নিচে চলে আসে। এখানে আরহামকে দেখা মাত্রই সে ক্ষেপে ওঠে। তেড়ে এসে আরহামের কলার ধরে বলে, তোর সাহস কি করে হলো এই বাড়িতে পা রাখার? আরহাম আসাদের থেকে তার কলার ছাড়িয়ে নিয়ে বলল, আমার সাহসের কিছুই এখনও তুই দেখিসনি। যদি আমার পরিপূর্ণ সাহস দেখাতে শুরু করি তাহলে পাটোয়ারি বাড়ি আর পাটোয়ারি এন্টারপ্রাইজ পুরোপুরি ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে। গুলশানারা বেগম চিৎকার করে বলেন, এই আপদটাকে গাঢ় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও দাদুভাই। ও আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে। ইচ্ছে করছে তো ওকে। আরহাম শান্ত বেশ অহম ভাব নিয়ে বলল, কাউকে আমায় এখান থেকে বের করে দিতে হবে না। আমি নিজে থেকেই এখান থেকে চলে যাব। তবে একটা কথা মনে রাখবেন, আমার এই যাওয়া শেষ যাওয়া নয়। আমি আবারও এখানে ফিরব, নিজের পরিপূর্ণ অধিকারের সাথেই ফিরব। বলেই আরহাম ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়। ধৃতির সাথে তার চোখাচোখি হয়। ধৃতি প্রবল ঘৃণার সাথে চোখ সরিয়ে নেয়। আরহাম একটা রহস্যময় হাসি দিয়েই চলে যায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেমের দ্বারাই। লিখেছেন দিশামণি। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।